নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বছরের প্রথমেই কলকাতা ডার্বি, জানুয়ারি মাসে কলকাতা ডার্বি মানে সেই ডার্বির তো মজা আলাদাই হবে। এর পরেও হয়তো আমরা 2025 সালে আরো অনেক বেশি কলকাতা ডার্বি দেখবো, কিন্তু সিজনের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে অবশেষে। হ্যাঁ, কলকাতা ডার্বি হচ্ছে, কিন্তু কলকাতায় নয়, কলকাতা থেকে কিছুটা দূরে কলকাতা ডার্বি হচ্ছে। সে যত দূরেই হোক, ডার্বি মানে ডার্বি, এটা সে কলকাতাতেই হোক, জামশেদপুরেই হোক, উড়িষ্যাতেই হোক, যেখানেই হোক না কেন। তো ডার্বি ম্যাচের কিন্তু এবার আজকে অফিসিয়াল ঘোষণা এসে গেল যে 11ই জানুয়ারি কিন্তু কলকাতা ডার্বি হচ্ছে। তো কোথায় কলকাতা ডার্বি হচ্ছে সেটা তোমাদের জানাবো, কবে কখন ম্যাচ হবে সেটা তোমাদের জানাবো, দুটো টিম নিয়ে আলোচনা করব, কোন দল কত বেশি শক্তিশালী, হেড টু হেডের রেকর্ড কি বলছে, কোন দলের জেতার সম্ভাবনা এই ডার্বি ম্যাচে বেশি রয়েছে, প্লেইং 11 কিরকম হতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আইএসএল এ কিন্তু কলকাতা ডার্বি দেখতে দেখতে 9 বার হয়ে গেছে, সেখানে কিন্তু ডার্বি মানেই সবুজ মেরুনের রাজত্ব রয়েছে। কিন্তু ওভারঅল যদি আমরা কলকাতা ডার্বি নিয়ে কথা বলি, 400টা কিন্তু কলকাতা ডার্বি হয়েছে, এবং 400টা কলকাতা ডার্বির মধ্যে 137 বার ইস্ট বেঙ্গল ডার্বি জিতেছে। মোহনবাগানও কিন্তু একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, 134 বার ডার্বির রং কিন্তু সবুজ মেরুন হয়েছে, আর 129টা ডার্বি কিন্তু ড্র হয়েছে। তো এবার কিন্তু আমরা 401তম ডার্বি দেখব, এবং আইএসএল এ কিন্তু 10ম ডার্বি দেখবো। 9টা ডার্বিতে কিন্তু ইস্ট বেঙ্গলের রেকর্ড ভালো নয়, এবং এই সিজনে 2024-25 সিজনে প্রথম ডার্বি ম্যাচটা ইস্ট বেঙ্গল হেরেছিল। তো অবশ্যই ইস্ট বেঙ্গল চাইবে ফিরতি ডার্বি ম্যাচ কিন্তু জিততে। এবার ডার্বি ম্যাচ কবে কোথায় হচ্ছে সেটা একটুখানি বলে রাখি। ডার্বি ম্যাচ হচ্ছে কিন্তু 11ই জানুয়ারি সন্ধ্যা 7:30 থেকেই খেলা হবে, কলকাতায় নয়, নর্থ ইস্টে খেলা হবে। নর্থ ইস্টে যেটা স্টেডিয়াম, সেই নর্থ ইস্টের স্টেডিয়ামেই কিন্তু কলকাতা ডার্বি হবে। আজকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, তোমরা মোটামুটি দেখে নিয়েছো, এবং এটাই যে হতে চলেছে কয়েকদিন ধরেই তোমাদের আপডেট দিয়ে আসছিলাম। তো কলকাতা থেকে বেশ কিছুটা দূরে কলকাতা ডার্বি হচ্ছে আর যাই হোক। এবার যদি আমরা কথা বলি দুটো দলকে নিয়ে, দুটো দল কিন্তু বর্তমানে বেশ কিছুটা অন্যরকম। মোহনবাগান পয়েন্ট টেবিলের 1 নম্বরে, ইস্ট বেঙ্গল পয়েন্ট টেবিলের 11 নম্বরে। 1 আর 11-র মধ্যে খেলা হবে। হ্যাঁ, ডার্বি মানেই আমরা জানি যে 50-50 ম্যাচ হয়। ডার্বিতে কখনো কাউকে এগিয়ে রাখা, কাউকে পিছিয়ে রাখা যায় না। যারাই এগিয়ে রেখেছে পিছিয়ে রেখেছে খাতায় কলমে, কিন্তু ডার্বির রং অন্য কিছু হয়। ডার্বি মানে সেই দিনে যে দল ভালো খেলবে, যে দল প্রেসার নিতে পারবে, যে দল পুরো 90 মিনিট মাঠে লড়াই করতে পারবে, সেই দলই জিতবে। কখনোই ডার্বিতে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা যায় না। তবুও কিন্তু খাতায় কলমে দেখতে গেলে মোহনবাগান বেশ কিছুটা ছন্দে রয়েছে, যেই ছন্দটা ইস্ট বেঙ্গলের কাছে নেই। বর্তমানে যদি আমরা আইএসএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তো মোহনবাগান কিন্তু 14টা ম্যাচ খেলেছে, সেখানে 10টা জিতেছে, গোল তারা করেছে 29টা। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু ধারাবাহিক গোলের মধ্যে রয়েছে, প্রতি ম্যাচে গোল করছে। এবং ডিফেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তো ডিফেন্স কিন্তু মাত্র 13টা গোল হজম করেছে। তো এই জায়গা থেকে মোহনবাগানের যেরকম অ্যাটাকও খুব ভালো, ডিফেন্স কিন্তু দারুণ দারুণ করছে টম আলড্রেট, আলবার্টো রড্রিগেজরা। তো ডিফেন্স নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। আর আক্রমণ ভাগে যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা গোল করেছে, মিডফিল্ডাররা গোল করেছে, ডিফেন্ডাররা গোল করেছে, শুধু ভিসাল বাদে মনে হয় বাকি সবাই কম বেশি গোলের ক্ষেত্রে অবদান রেখেছে। তো ওভারঅল কিন্তু মোহনবাগান বেশ কিছুটা গুছিয়ে রেখেছে। সেই জায়গায় যদি আমরা ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল 14 ম্যাচে কিন্তু মাত্র তারা গোল করেছে 16টা। তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, 14 ম্যাচে 16 গোল করা মানে, এবং ডিফেন্সের অবস্থা আরো খারাপ, 14 ম্যাচে তারা 20টা গোল হজম করেছে। তো ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগও সেরকম সচল নয়, আর ইস্ট বেঙ্গলের ডিফেন্স তাদের নিয়ে তো কথাই বলা যাবে না। যা ডিফেন্স, 20টা গোল হজম করেছে, অনেক ভালো ছন্দে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গিল কিছু ম্যাচে দারুণ দারুণ সেভ করছে, হ্যাঁ গিলও ডোবাচ্ছে, কিন্তু গিল যদি গোলের তলায় না থাকতো এই 20টা মনে হয় 30-এ গিয়ে থামতো। যেরকম ভাবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স এই সিজনে ভুগিয়েছে, কখনো সাইড ব্যাকরা ভোগাচ্ছে, কখনো সেন্টার ব্যাক ভোগাচ্ছে। তো ওভারঅল ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। মাঝমাঠ নিয়ে যদি কথা বলি, মাঝমাঠে ইস্ট বেঙ্গলের অবস্থা আরো খারাপ। মাঝমাঠে সাউল এবং তালাল ছিটকে যাওয়ার পর মাঝমাঠের একদম
অবস্থা খারাপ হয়ে গেছে, সেই জায়গাতে মোহনবাগানের মাঝমাঠ অনেক অনেক বেশি শক্তিশালী। সেখানে আপুইয়া রয়েছে, থাপা রয়েছে, সাহাল রয়েছে, ডিমি রয়েছে, স্টুয়ার্ট রয়েছে, কে নেই? প্রত্যেকটা প্লেয়ার একদম ইনফর্ম প্লেয়ার রয়েছে। সেই জায়গাতে মাঝমাঠের দিকেও কিন্তু অবশ্যই মোহনবাগান কিছুটা এগিয়ে। ওভারঅল যদি আমরা দুটো টিম নিয়ে কথা বলি তো অনেকটা কিন্তু এগিয়ে অন পেপার মোহনবাগান। সেই জায়গায় অন পেপার ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও কমতি লাগছে। এবার যদি আমরা কথা বলি দুটো দলের প্লেইং 11 নিয়ে, প্রথমেই মোহনবাগানকে নিয়ে কথা বলবো, কারণ মোহনবাগানের একটা হোম ম্যাচ ছিল, যদিও কেউ হোম সাপোর্টের সেরকম ফেভার পাবে না, দুটো দলেই সমান সমান হবে। তো মোহনবাগানের যদি আমরা কথা বলি, মোহনবাগানের গোলকিপার পজিশনে নো ডাউট ভিশাল শুরু করবে। ডিফেন্ডার প্লেয়ার হিসেবে জোড়া বিদেশিকেই একসাথে দেখতে পাবো। টমের সঙ্গে রড্রিগেজ শুরু করবে, সাইড ব্যাকে আশিস রায় এবং সুভাশিস বোস শুরু করবে। মাঝ মাঠে কিন্তু কিছুটা হলেও সমস্যা হতে পারে। আপুইয়া সে কিন্তু সমস্যা কাটিয়ে ডার্বি ম্যাচে ফিরছে, কিন্তু আপুইয়ার পাশে যেভাবে থাপা খেলছিল, কিন্তু থাপার আজকে একটা ইনজুরি হয়েছে, তাকে আদেও পাওয়া যাবে কিনা চিন্তার কারণ, বেশ সিরিয়াস ইনজুরি লাগলো। তো সেই জায়গাতে কে খেলবে সেটা হচ্ছে দেখার ব্যাপার। হয়তো দীপক তাংড়িকেই সেখানে রাখা হবে। আপ ফ্রন্টের দিকে যদি তাকাই, সেখানে স্টুয়ার্ট থাকবে, দুটো উইংয়ে, একদিকে লিস্টান, অপরদিকে মানভীর, আর আপ ফ্রন্টে কিন্তু অবশ্যই জেমি ম্যাকলারেনকে দিয়ে শুরু করানো হবে। হাতে কিন্তু ডিমি রয়েছে, হাতে কিন্তু কামিংস রয়েছে, তাদেরও পরবর্তী সময় ব্যবহার করা হবে। তো ওভারঅল কিন্তু অনেক বেশি শক্তিশালী রয়েছে মোহনবাগান টিম। সেই জায়গায় যদি আমরা ইস্ট বেঙ্গলের লাইন আপ নিয়ে কথা বলি, ভাই লাইন আপ ফার্স্ট 11 তৈরি করতে গেলেই রীতিমতন চিন্তার কারণ। প্রথমে যদি আমরা কথা বলি গোলকিপার, মানে সেই জায়গায় তো গিল শুরু করছে, ডিফেন্ডার প্লেয়ারে কে খেলবে সেটাই হচ্ছে চিন্তার কারণ। কারণ যেরকম ভাবে সমস্যা হচ্ছে হিজাজি এবং হেক্টর, তাদের দুজনকে কি একসাথে ডিফেন্সে রাখা হবে, নাকি আগের দিন হেক্টর মাঝ মাঠে কিছুটা হলেও ভালো খেলেছিল, নাকি হেক্টরকে মাঝ মাঠে রাখা হবে, সেটার দিকে নজর থাকবে। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে হিজাজি হেক্টরকেই একসাথে রাখা পরিকল্পনায় হয়তো অস্কার করবে। সাইড ব্যাক নিয়ে চিন্তা, কারণ যেভাবে প্রভাত লাস্ট ম্যাচ ডুবিয়েছে, তো সেখানে চিন্তা তো লাগছে। সেখানে হয়তো নিশু কুমারকে দিয়ে শুরু করানো হবে, এবং অপরদিকে লালচং নুঙ্গা, মাঝ মাঠে আনোয়ার আলী, জিকসানকে একসাথে রেখে উইং পজিশনে প্রথম থেকে কিন্তু বিষ্ণুর সাথে মহেশকে শুরু করানো উচিত, এবং আপ ফ্রন্টে ক্লেটন এবং ডিমি। এটাই ইস্টবেঙ্গলের লাইন আপ হবে। এবং কিছু পরিবর্তন হতে পারে যদি আনোয়ারকে সেন্টার ব্যাকে এনে যদি ইউজ থেকে মাঝ মাঠে নিয়ে যাওয়া যায়, সেটা একটা কাজ থাকতে পারে। সৌভিককে যদি ব্যবহার করা যায়, সৌভিককে যদি মাঝ মাঠে এনে আনোয়ারকে হিজাজির পাশে জুড়ে দেওয়া যায়, সেরকম কিছু করা যেতে পারে। তো অনেকগুলো কিছু পরিকল্পনা হতে পারে। আজ থেকেই ইস্টবেঙ্গল মূলত অনুশীলন শুরু করেছে, তো প্র্যাকটিসে একটু চিন্তার কারণ রয়েছে। আনোয়ার আদেও ডার্বিতে কতটা ফিট থাকতে পারবে সেটা একটা চিন্তার কারণ থাকছে। আনোয়ার বাদে ইস্টবেঙ্গলের অবস্থা আরো অনেকটা শোচনীয় অবস্থা। ইস্টবেঙ্গলকে মূলত করতে হবে অ্যাটাক দিয়ে ম্যাচ বার করতে হবে। তো সেক্ষেত্রে আমান, ডেভিডের মতন প্লেয়ারদের যদি সুযোগ দেয়, তারা যদি ঠিকঠাক করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গল কিছুটা হলেও চেষ্টা করতে পারে। কিন্তু অন পেপার যদি বলো, কখনোই কিন্তু ইস্টবেঙ্গলকে এই ডার্বিতে অন্তত ফেভারিট হিসাবে ধরা যাবে না। এমনিতেই ইনজুরি সমস্যা রয়েছে, তার উপর বিদেশি প্লেয়ারদের সেইভাবে ফর্ম এখনো দেখা যাচ্ছে না। ডিমি তো গোলের মধ্যেই নেই, আর ক্লেটন তো ঠিক করে নিয়েছে 2024-25-এ আর যাই করি একটাও গোল করবো না, এরকমটা ক্লেটন ঠিক করে নিয়েছে। তো এটাই ব্যাপার। আর ডিফেন্ডাররাও ঠিক করে নিয়েছে যে প্রতি ম্যাচেই এমন কিছু ভুল করব, তারপরে আমরা একদম হাসতে খিস্তি খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো ওভারঅল দেখতে গেলে মোহনবাগান কিছুটা হলো এগিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলকে ভাই জার্সির জন্য খেলতে হবে, সমর্থকদের জন্য খেলতে হবে। এছাড়া ইস্টবেঙ্গলের করার মতন, অস্কারের করার মতন খুব একটা পজিটিভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে না। তো ওভারঅল তোমরা ডার্বি ম্যাচটাকে কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।